পাঞ্জাবের সরকার যে ধরনের নিষ্ঠুর ব্যবস্থা নিয়েছে তা এক নিদারুণ ধাক্কা দিয়ে ব্রিটিশ প্রজা হিসেবে আমাদের অসহায়ত্বকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ১৯১৯ সালে সেই ভয়ঙ্কর ঐতিহাসিক মুহূর্তের ঠিক পরেই ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলো লিখেছিলেন। কি ভীষণ অসহায়ত্ব আর স্তম্ভিত অবস্থার প্রকাশ, তাই না? এই কথাগুলো দিয়েই আমরা আজকের আলোচনা শুরু করছি, কারণ এই একটা ঘটনাই পুরো ভারতবর্ষের আত্মাকে একেবারে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত ঐতিহাসিক কেম এ ওয়াগনারের লেখা অমৃতসর ১৯১৯ বইটির কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং জালিয়ানওয়ালাবাগের সেই নির্মম হত্যাযজ্ঞের পর রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবল নৈতিক প্রতিবাদ তা নিয়ে কথা বলব। তো চলুন আর দেরি না করে একেবারে গভীরে প্রবেশ করা যাক, আর ধাপে ধাপে বোঝার চেষ্টা করি ঠিক কিভাবে একটা মাত্র ঘটনা পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিটাই নাড়িয়ে দিয়েছিল। আমাদের প্রথম পর্ব অ্যান এম্পায়ার অফ ফিয়ার বা ভয়ের সাম্রাজ্য। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি কিভাবে সবসময় একটা গভীর ভয় আর সন্দেহ নিয়ে চলত, সেই প্রেক্ষাপটটা আগে একটু বোঝা দরকার। একটু পিছনের দিকে যদি তাকাই, দেখবেন শুরুটা হয়েছিল সেই ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ভয় থেকে। ব্রিটিশদের মনে কিন্তু ওই বিদ্রোহের পুনরাবৃত্তির আতঙ্ক কখনোই পুরোপুরি মুছে যায়নি। এরপর মার্চ ১৯১৯-এ তারা নিয়ে আসে অত্যন্ত দমনমূলক রাউলাট অ্যাক্ট, আর এর প্রতিবারেই মহাত্মা গান্ধী শুরু করেন তার অহিংস সত্যাগ্রহ। স্বাভাবিকভাবেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হতে থাকে, যার ফলে ১০ এপ্রিল অমৃতসরে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। আর এই যে এতদিন ধরে জমে থাকা ক্ষোভ, ভয় আর অবিশ্বাস, এরই চূড়ান্ত একটা মর্মান্তিক পরিণতি আমরা দেখতে পাই ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের সেই জমায়েতে। আর এখানে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, দ্য অমৃতসর ম্যাসাকার বা অমৃতসর হত্যাযজ্ঞ। ১৩ এপ্রিল ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগে ঠিক কী ঘটেছিল, চলুন একটু বাস্তব তথ্যের আলোকে বিষয়টা দেখি। সেদিন জালিয়ানওয়ালাবাগে প্রায় ২০,০০০ মানুষ জড়ো হয়েছিল, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের কারোর হাতেই কোনো অস্ত্র ছিল না। আসলে এদের বেশিরভাগই এসেছিল একটা ধর্মীয় উৎসব উদযাপন করতে। এমনকি এই বিশাল জনতার অনেকেই জানতই না যে ব্রিটিশরা সেখানে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সত্যিই বলতে, তারা তখনও ব্রিটিশদের তথাকথিত ন্যায়ের ওপর আস্থা রাখত। তারা কোনো সশস্ত্র বিপ্লব করতে আসেনি, এসেছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। কিন্তু জেনারেল রেজিনাল্ড ডায়ার এই পুরো বিষয়টাকে দেখেছিলেন সম্পূর্ণ ভিন্ন চোখে। ঐতিহাসিক ওয়াগনার তার বিশ্লেষণে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে ডায়ারের এই ভয়ঙ্কর পদক্ষেপ কিন্তু হঠাৎ করে নেয়া কোনো ভুল বা পাগলামি ছিল না। এর পেছনে কাজ করছিল ব্রিটিশদের দীর্ঘদিনের রেশালাইজড ফিয়ার বা বর্ণবাদী এক আতঙ্ক। ডায়ার সেখানে পৌঁছালেন, বিশাল সমাবেশ দেখলেন, আর ধরে নিলেন এটাই হয়তো একটা সংঘবদ্ধ বিদ্রোহ। ব্যাস, অবরুদ্ধ সেই নিরীহ জনতার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিলেন তিনি। এখানেই শেষ নয়, এরপর তিনি ক্রলিং অর্ডার আর সামরিক আইন জারির মতো আরও পার্শ্ববিক পদক্ষেপ নিয়েছিলেন। এখন নিহিতের প্রকৃত সংখ্যাটা আসলে কত? ঐতিহাসিক ওয়াগনার অনেক গবেষণা করে একটা বাস্তবসম্মত অনুমান দিয়েছেন, আর তা হল ৫০০ থেকে ৬০০ জন। আমরা হয়তো লোকমুখে বা প্রচলিত মিথ অনুযায়ী হাজার হাজার মানুষের মৃত্যুর কথা শুনেছি, তাই না? কিন্তু প্রাথমিক উৎস আর প্রত্যক্ষদর্শীদের বিবরণ বিশ্লেষণ করে ওয়াগনার দেখিয়েছেন যে সংখ্যাটা আসলে একটু ভিন্ন। এমনকি জালিয়ানওয়ালাবাগে ভেতরের সেই বিখ্যাত কুয়োটি থেকে যে অনেক মৃতদেহ তোলা হয়েছিল বলে শোনা যায়, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেখানেও মাত্র ১ বা ২টি মৃতদেহ উদ্ধারের কথাই উঠে এসেছে। কিন্তু এখানে ওয়াগনারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এই যে সংখ্যার একটা সংশোধন হলো, এটা কি সেই দিনের বর্বরোচিত ঘটনাকে এক বিন্দুও কমিয়ে দেয়? একেবারেই না। বরং এটা আমাদের সামনে একটা ভয়াবহ সত্যি তুলে ধরে। সেটা হলো, ব্রিটিশ কর্তৃপক্ষ শুধু গুলি চালিয়েই থেমে থাকেনি, আহত মুমূর্ষু মানুষগুলোর চিকিৎসার জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি। নিহতের সংখ্যা ৫০০ হোক বা ১০০০, এই যে তাদের কাঠামোগত নিষ্ঠুরতা, এটাই কিন্তু আসলে সবচেয়ে মর্মান্তিক সত্য। এরপর আসছি আমাদের তৃতীয় পর্বে, রিনাউন্সিং দ্য নাইটহুড। ব্রিটিশ সাম্রাজ্যের এই পাশবিক সহিংসতার পর পুরো ভারতবর্ষে কিভাবে এক অভূতপূর্ব নৈতিক প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, চলুন এবার সেদিকে একটু নজর দিই। দিনটি ছিল ৩০ মে ১৯১৯। রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতায়।
তিনি ব্রিটিশ ভাইসরয় লর্ড জেমসফোর্ডকে একটা ঐতিহাসিক চিঠি লিখে বসলেন। জালিয়ানওয়ালাবাগের এই নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি তার সম্মানজনক ব্রিটিশ নাইটহুড উপাধি সরাসরি প্রত্যাখ্যান করলেন। এটা কিন্তু শুধু একটা উপাধি বর্জন ছিল না, চরমভাবে অপমানিত আর নিগৃহীত নিজ দেশবাসীর মানবিক সম্মান ফিরিয়ে আনার জন্য এটা ছিল এক অসাধারণ সাহসী পদক্ষেপ। এই জায়গাটাতে দুই পক্ষের অবস্থানের বিশাল পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে ব্রিটিশ সাম্রাজ্য চরম দমনপীড়ন চালাচ্ছে, সংবাদপত্রের কণ্ঠ রোধ করে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি অ্যাংলো ইন্ডিয়ান পত্রিকাগুলো রীতিমতো এই চরম নিষ্ঠুরতার প্রশংসাও করছে। আর অন্যদিকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি সাম্রাজ্যের দেওয়ার সমস্ত বিশ্বাস সম্মান ছুঁড়ে ফেলে দিয়ে চরম ঝুঁকি আর ভয়াবহ পরিণতির কথা জেনেও তার যন্ত্রণাক্লিষ্ট দেশবাসীর পাশে এসে অবিচলভাবে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথের সে চিঠির কিছু কথা ছিল সত্যি খুব তীক্ষ্ণ। তিনি স্পষ্ট করে লিখেছিলেন, যখন পুরো দেশ এমন চরম অপমান আর বর্বরোচিত আচরণের শিকার, তখন এই ধরনের সম্মানের ব্যাজগুলো যেন আমাদের লজ্জাকে আরও প্রকট করে তোলে। চিন্তা করে দেখুন, একটা নিষ্ঠুর এবং অমানবিক সরকারের কাছ থেকে পাওয়া সম্মান যে মানুষের আত্মমর্যাদার কাছে কতটা অর্থহীন হতে পারে, তার এই কথাগুলোই কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠিটি কিন্তু একটা অমূল্য ঐতিহাসিক দলিলে পরিণত হয়। তখনকার দিনে এই ধরনের সংকলনগুলোতে তার চিঠিটি ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর বলাই বাহুল্য, এটা তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মানুষের মুক্তির সংগ্রামকে প্রবলভাবে ইন্ধন জুগিয়েছিল। আমাদের চতুর্থ পর্ব, ডিবেটিং পাওয়ার অ্যান্ড মোরালিটি, বা ক্ষমতা ও নৈতিকতার বিতর্ক। এই বিশাল ট্র্যাজেডি যে শুধু রাজনৈতিক প্রতিরোধের জন্ম দিয়েছিল তা কিন্তু নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর মধ্যে প্রতিবাদের ধরন নিয়ে এক গভীর দার্শনিক বিতর্কেরও জন্ম দিয়েছিল। চলুন দেখি সেই বিতর্কটা কেমন ছিল। মহাত্মা গান্ধীর প্রতি রবীন্দ্রনাথের কিছু অত্যন্ত গভীর সতর্কতা ছিল। ১৯১৯ সালের এপ্রিলে গান্ধীকে লেখা এক চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ক্ষমতার সব রূপই মূলত অন্ধ আর অযৌক্তিক। তিনি গান্ধীকে মনে করিয়ে দেন, নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স মানেই যে সেটা সবসময় নৈতিক হবে এমন কোনো কথা নেই, কারণ বলপ্রয়োগ বা শক্তি প্রদর্শন যখন সফল হতে শুরু করে তখন সেটা খুব সহজেই একটা প্রলোভনে পরিণত হতে পারে। রবীন্দ্রনাথের আসল ভয়টা ছিল ব্যাপক অসহযোগ আন্দোলন যেন শেষ পর্যন্ত সেই একই অযৌক্তিক পার্শ্ববিক শক্তিতে পরিণত না হয় যার বিরুদ্ধে তারা লড়াই করছেন। কারণ আমরা সবাই জানি, অন্যায় আর অবিচার সবসময়ই পাল্টা প্রতিশোধের জন্ম দেয়। আর এখানে রবীন্দ্রনাথ ভগবান বুদ্ধের বাণী উদ্ধৃত করেছিলেন, ক্রোধকে জয় করো অক্রোধ দিয়ে, আর অশুভকে জয় করো শুভ শক্তি দিয়ে। তিনি গান্ধীকে আহ্বান জানিয়েছিলেন পুরো আন্দোলনটাকে একটা উচ্চতর আধ্যাত্মিক শৃঙ্খলার দিকে নিয়ে যেতে। ব্রিটিশরা ধ্বংসের যে অমানবিক যন্ত্র ব্যবহার করেছিল তার অন্ধ অনুকরণ না করে বরং নৈতিকতার পথেই যেন অবিচল থাকা হয়, সেটাই ছিল তার মূল বার্তা। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পঞ্চম ও শেষ পর্ব, লেগাসি অব দ্য প্রোটেস্ট। এই হত্যাযজ্ঞ এবং এর ফলে সৃষ্ট বুদ্ধিবৃত্তিক জাগরণের দীর্ঘস্থায়ী প্রভাবটা আসলে কী ছিল, সেটাই এখন দেখব। এই যে রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যকার চিঠিগুলো, এগুলো কিন্তু কেবল সাধারণ কোনো চিঠিপত্রের আদান প্রদান ছিল না। বিভিন্ন জার্নাল ও বইয়ে প্রকাশিত এই ঐতিহাসিক চিঠিগুলো ধীরে ধীরে ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতা সংগ্রামের জন্য একটা সুদৃঢ় নৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। স্বাধীনতার বিষয়ে রবীন্দ্রনাথের দর্শন ছিল একদম পরিষ্কার। তিনি বলেছিলেন, অধিকার করার আগে আমাদের তা জয় করতে হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে প্রকৃত স্বাধীনতা কোনো ঔপনিবেশিক শক্তির দেওয়া কোনো দয়া বা উপহার হতে পারে না। এই স্বাধীনতাকে অর্জন করতে হবে দেশের মানুষের ঐক্য, অসীম সাহস আর অটুট নৈতিকতার মাধ্যমে। পরিশেষে রবীন্দ্রনাথের এই গভীর দর্শন থেকে অনুপ্রাণিত একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। আচ্ছা, নৈতিক বিজয় কি কেবল দৃশ্যমান সফলতার মধ্যেই নিহিত, নাকি যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে অবিচলভাবে দাঁড়ানোর যে বিশ্বাস আসল বিজয় সেটাই?
যখন চারদিকে শুধুই অন্ধ এবং অমানবিক পাশবিক শক্তির আস্ফালন, তখন আপনি কোনটিকে আসল বিজয় বলবেন? এই উত্তর খোঁজার ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আশা করি আজকের এই আলোচনা ঐতিহাসিক ঘটনাগুলোকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে বুঝতে সাহায্য করবে।